26শে মার্চ সামনে রেখে হামলার আশঙ্কায় রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার। মোড়ে মোড়ে অতিরিক্ত চেক পোস্ট বসিয়ে চলছে তল্লাশি। এটা বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফার্স্টে জানতে পেরেছি, পরে সার্চ করে নিউজে দেখলাম। আমাদেরকে এটাই জানানো হয়েছে যে তাড়াতাড়ি বের হয়ে যেতে রেড অ্যালার্টের মতো একটা দেওয়া হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি তাহিয়া রুবাইয়াত অপলা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মৌলভীবাজারে বাস থেকে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিমকে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা মা। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে চট্টগ্রামের চন্দনায় সে কেন্দ্র দখল নিয়ে দুপক্ষের উত্তেজনা। পুলিশ গুলিবিদ্ধ। ১১৫টি উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। বারবার অদল বদলের ঘটনা জাতীয় পার্টিতে নতুন কিছু নয় মন্তব্য নেতাদের। জিএম কাদেরের সমন্বয়ের ঘাটতি ছিল বলছেন চুন্নু। শিক্ষামন্ত্রীর আশ্বাসে এমপিও ভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচি স্থগিত। ১.৫ মাসের মধ্যে উদ্যোগ নেয়ার আশ্বাস। প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহর মৃত্যুতে শোকাহত সংস্কৃতি অঙ্গন। প্রধানমন্ত্রীর শোক, বনানীতে দাফন। ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসকে সামনে রেখে সন্ত্রাসী হামলার আশঙ্কায় রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিকেল থেকে গুলশান ও বনানী এলাকায় সড়ক বন্ধ করে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি করতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে। পুলিশের বরাত দিয়ে গুলশান এলাকার বিভিন্ন নামী ক্লাব ও রেস্টুরেন্টের পক্ষ থেকে সদস্যদের কাছে পাঠানো খুদে বার্তায় সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা জানানো হয়। এছাড়া বিদেশি দাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও খুদে বার্তায় সন্ত্রাসী হামলার শঙ্কায় কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। বিকেল থেকেই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের টহল দিতে দেখা যাচ্ছে গুলশান, বনানী ও ধানমন্ডি এলাকায়। এসব এলাকার সরকারি, বেসরকারি ও বাণিজ্যিক স্থাপনার কর্মকর্তা কর্মচারীদের সরিয়ে নেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন স্থানীয়রা। এইচআর থেকে জানলাম যে আমাদের রেড অ্যালার্ট জারি করেছে মেবি এখানে, সো চলে যেতে বলেছে। নিউজটা শেয়ার করলো, বললো এরকম একটা অ্যালার্ট আছে, রেড অ্যালার্ট, সো সিকিউরিটি কনসার্ন, সো এই জন্য আর কি সবাই আমার টাইম মতো বাসায় চলে যায়। এই মুহূর্তে রাজধানীর গুলশানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। আমরা সরাসরি চলে যাব তার কাছে। রাকিব, কি দেখছেন? হ্যাঁ আপলা, যেমনটি বলছিলেন যে গুলশান সহ পুরো ঢাকার বিভিন্ন জায়গাতেই কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। তা আমরাও তেমনটি দেখেছি। আমরা মূলত 5টার পরপরই গুলশান এলাকায় এসে দেখেছি যে বিভিন্ন ব্যাংক, বিমা কিংবা সরকারি, বেসরকারি বিভিন্ন কর্পোরেট যেসব অফিস রয়েছে সেগুলোর কিন্তু যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে খুব তাড়াতাড়ি কিন্তু আজকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং আমরা বিভিন্ন ব্যাংকের বা বিভিন্ন যেসব বড় বড় কর্পোরেট অফিস রয়েছে তাদের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন তাদের যে একদম অফিস থেকে, যারা মূলত মানব সম্পদ বিভাগ থেকে তাদেরকে বলা হয়েছে তাড়াতাড়ি এই গুলশান এলাকা ছেড়ে দেবার জন্য। তা আপনি দেখছেন যে এই গুলশান এলাকা কিন্তু পুলিশ, আমরা এমনই কিন্তু কিছু পরপর এমন পুলিশ ভ্যান আমরা দেখেছি। পুলিশের সদস্যরা এখানে কিন্তু বেশ একদমই সচেষ্ট রয়েছেন, সচেতন রয়েছেন। এবং বিভিন্ন মোড়ে মোড়ে আমরা দেখেছি যারা সাধারণ পথচারী রয়েছেন, মানুষ রয়েছেন, বা অফিস থেকে বাসা ফেরত মানুষ রয়েছেন, তাদের ব্যাগ চেক করা হচ্ছে। কিংবা যখনই কোনো গাড়িকেও কোনো সন্দেহভাজন মনে হয় তেমনটি কিন্তু সেগুলো চেক করা হচ্ছে। এক কথায় যে একটি বলা হচ্ছে যে মেসেজগুলো আমরা দেখেছি, এবং বিভিন্ন অফিস থেকে, ব্যাংক বা বেসরকারি বিভিন্ন বড় বড় যে অফিস, তারা কিন্তু তাদের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে একটি মেসেজ পাঠিয়েছেন মোবাইলে, খুদে বার্তা,
সে খুদে বার্তায় কিন্তু তারা বলেছেন যে তাদের কি কি আশঙ্কার কথা। তা আমাদের সহকর্মী শাফিন জাহিদও আজ বিকেল থেকে গুলশান হাতিঝিল এলাকা ঘুরছে। আমরা একটু তার কাছে জানতে চাই, আপনিও তো বিভিন্ন এলাকা ঘুরেছেন বিকেল থেকে, এখানকার সামগ্রিক নিরাপত্তা নিয়ে কি অন্যান্য দিনের চেয়ে আজকে অতিরিক্ত কোনো ব্যবস্থা দেখছেন কিনা? রাকিব, আপনাকে বলে রাখি, সেটা হলো আজকে আমি বিকেলের পর থেকে সরকারি বেশ কয়েকটি অফিসে গিয়েছিলাম। আমি বিকেলের দিকে কিছুটা শুনেছিলাম যে এই সমস্ত অফিসগুলোতে, সরকারি যে অফিস আছে, বিশেষ করে জনসমাগম স্থল যেগুলো যেখানে মানুষ বেশি হয়, সেই সব এলাকাগুলোতে একটু বাড়তি নজরদারি রাখার একটি নির্দেশনা এসেছে গোয়েন্দা সংস্থা থেকে, এমন কিছু তথ্য আমি পেয়েছি এবং বড় বড় অফিস থেকে। এবং পরবর্তীতে আমি বিকেলের পর থেকে ঢাকার বেশ কিছু এলাকায়, গুলশান, হাতিরঝিলের পুরো এলাকাটি, রামপুরা এবং পাশাপাশি এই আশেপাশের এলাকাগুলোতে আমি ঘুরেছি। হ্যাঁ, বাড়িধারা এই এলাকাগুলোতে ঘুরেছি এবং দেখেছি যে স্বাভাবিকভাবে অন্যদিনে যতটুকু নিরাপত্তা থাকে, একটু পুলিশের বাড়তি নিরাপত্তা একটু চোখেই পড়েছে। বিশেষ করে হাতিরঝিল এলাকাতে মোড়ে মোড়ে কিন্তু পুলিশের চেকপোস্ট আছে, বেশ কয়েকটি মোড়ে আমি দেখেছি, এবং গুলশানেও বেশ কয়েকটি এলাকাতে কিন্তু দেখেছি চেকপোস্টে পুলিশ সদস্যরা তাদের বাড়তি নিরাপত্তার যে বিষয়গুলো আমাদের চোখে পড়েছে। অন্যান্য দিনে যেগুলো কম থাকে, আপনি জানেন আজকে রবিবার, সপ্তাহের প্রথম কর্মদিবস, বিকেলের দিকে যতটুকু ভিড় ছিল কিংবা যানজট ছিল, ততটুকু বিকেলের তুলনায় কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করে। তো বলা যায় যে একটু বাড়তি নজরে, আপনি যেটা বলছিলেন যে ব্যাগ চেক করা কিংবা গাড়ি থামানো, বাইকে হেলমেট আছে কিনা, একাধিক মানুষ থাকলে সেই বিষয়গুলো কিন্তু দেখেছি। তো বলা যায় যে একটি এই ধরনের একটি মেসেজ বার্তা কিন্তু ছিল যে জনসমাগম স্থলে যেসব জায়গায় মানুষ বেশি বাড়ে, সেই সব জায়গায় যেন একটু বাড়তি নিরাপত্তা। ধন্যবাদ। তো অপল, আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রেখে, আজ কিন্তু এই গুলশান এলাকায় সাপ্তাহিক ছুটির দিন। গুলশানের প্রায় সব ধরনের মার্কেট কিন্তু বন্ধ রয়েছে, কিন্তু অফিস আদালত খোলা রয়েছে। একইভাবে আমি ওয়েস্টিন সহ পুরো গুলশানে যত বড় বড় অভিজাত রেস্টুরেন্ট কিংবা হোটেল রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু এক কথা বলেছেন যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা কিংবা জঙ্গি হামলা, এগুলো তাদের সবটুকু, তাদের যারা হোটেলে তাদের অতিথি রয়েছেন কিংবা যারা আগত কাস্টমার রয়েছেন, তাদের সর্বোচ্চ তাদের যে নিরাপত্তা তা দেওয়ার জন্য তারা কিন্তু সব ধরনের ব্যবস্থা রেখেছেন। শুধু আজকেই না, যে কোনো ধরনের যে কোনো সমস্যা তারা কিন্তু সমাধানের ব্যবস্থা রেখেছেন। এবং একইভাবে কিন্তু আমরা দেখেছি পুলিশও কিন্তু গুলশানের সমস্ত জায়গাটি তাদের আয়ত্তে নিয়ে নিয়েছেন। তবে একটু আমি শেষ করে আপনাকে এটাই শেষ করবো যে পুলিশ বলছে যে মূলত 26শে মার্চকে সামনে রেখে তাই সামরিকভাবে একটু বেশি নিরাপত্তা নেওয়া হয়েছে। তো মোটামুটি আমার কাছে অপলাই ছিল সবশেষ খবর। সন্ত্রাসী হামলার আশঙ্কায় রাজধানীর বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করেছে, এবং তার সবশেষ তথ্য জানাতে গুলশান থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা। নিউজিল্যান্ডের ঘটনার পর বাংলাদেশে বাড়তি সতর্কতা হিসেবে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার ওসি। টেলিফোনে তিনি সময় সংবাদকে একথা বলেন। এক সপ্তাহ যাবৎ ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে ইনসিডেন্ট হচ্ছে, আর একদিন পরে আমাদের হলো স্বাধীনতা দিবস, যার জন্য আমরা নিরাপত্তাটা জোরদার করেছি যাতে কোনো ইনসিডেন্ট আমার এই এলাকায় না হয়। জঙ্গি হামলা আমার কাছে এই মুহূর্তে স্পেসিফিক থ্রেট নাই। অন্য প্রসঙ্গ, মৌলভীবাজারে বাস থেকে ফেলে দিয়ে পিষ্ট করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা। দুপুরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় 5 দফা দাবি আদায়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে না যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সহপাঠীকে হারানোর প্রতিবাদে সিলেটে রোববার সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল বের করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় চাপা দেয়া বাসটির রুট পারমিট বাতিল করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। এদিকে ওয়াসিমকে হত্যা করা হয়েছে উল্লেখ করে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন। এটা কিন্তু অ্যাক্সিডেন্ট না, এটা হত্যা। এই হত্যার আমরা বিচার চাই। প্রশাসনকে এই ব্যাপারে শক্তিশালীভাবে পদক্ষেপ নিতে হবে। আমরা এই বাস মালিক সমিতি যতক্ষণ পর্যন্ত ফাঁসি না হয় আমরা আমাদের আন্দোলন চালাবো। যে ঘাতক বাসটা আছে তার রোড পারমিট এবং লাইসেন্স বাতিল করতে হবে। যেই হেল্পার এবং ড্রাইভার মিলে আমাদের বন্ধুকে এইভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ক্লিন মার্ডার, চার্জ উইল বি মার্ডার। এখন শাস্তি কি হবে সেটা কোর্টকে ঠিক করতে হবে। এদিকে তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টির রোববারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজকে অনেকেরই পরীক্ষা ছিল, ক্লাস ছিল, যে ফাইনাল পরীক্ষা।
এবং ক্লাসও সঠিকভাবে করতে পারবে না তাদের দাবির প্রেক্ষিতে যে আমরা সরকারকে আগামীকালকে আমরা ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো না, শুধুমাত্র আজকের জন্য স্থগিত করেছি। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। ছাত্রদের এই বিষয়ে আমরা সহানুভূতি জানাই, তারা শহরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছে, এই জন্য পুলিশের পক্ষ থেকে কোনো বাধার সম্মুখীন তারা হচ্ছে না এবং আমরা বাধা দিচ্ছি না। এ ঘটনায় আটক করা চালক জুয়েল মিয়া এবং হেলপারকে মৌলভীবাজার সদর থানায় পাঠানো হয়েছে। সময় সংবাদ, সিলেট। এদিকে একমাত্র ছেলে ওয়াসিমকে হারিয়ে দিশেহারা বাবা মা। গ্রামের বাড়ি হবিগঞ্জে নেমে এসেছে শোক। এ ঘটনায় বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এর আগে ভোরে জেলার দিনারপুরে বাড়িতে নেওয়া হয় ওয়াসিমের লাশ। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। বাদ জোহর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এই ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে এর প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী। এ ধরনের ঘটনার লাগাম টেনে ধরতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। আমার মান্নার বিচার চাই, আমার মান্নার বিচার। আমার মান্নারে আল্লাহ যে ইতা করছে তারে ফাঁসি দিও রে আল্লাহ। পুলিশ ঘটনার পর করেই অভিযান পরিচালনা করে বাসের ড্রাইভার এবং হেল্পারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং বাসটি আটক করে বর্তমানে আমাদের হেফাজতে আছে। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড স্কোয়ারে সশস্ত্র বাহিনীর আয়োজনে সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে এ প্রদর্শনী উদ্বোধন করেন তিনি। 3 বাহিনীর প্রধান সহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। পৌনে 4টার দিকে প্রধানমন্ত্রী প্যারেড স্কোয়ারে পৌঁছালে তাকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধানগণ। পরে প্রধানমন্ত্রী প্রদর্শনী পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এ সময় প্রধানমন্ত্রীকে বিভিন্ন সমরাস্ত্রের বিষয়ে অবহিত করেন সামরিক বাহিনীর কর্মকর্তারা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সমরাস্ত্র প্রদর্শনী 31শে মার্চ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। একাত্তরের গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তুলবে জাতিসংঘ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ও স্পেশাল অ্যাডভাইজার অন প্রিভেনশন অন জেনোসাইড অ্যাডামা ডিয়েং একথা জানান। প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে অ্যাডামা ডিয়েং শেখ হাসিনাকে বলেন, জাতিসংঘ একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার বিষয়টি তুলে ধরা হবে। একই সঙ্গে কিছু দেশ এর বিরোধিতা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান সমর্থন করার বিষয়টিও তুলে ধরেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি। রোহিঙ্গা সমস্যা বাংলাদেশ একা সমাধান করতে পারবে না মন্তব্য করে অ্যাডামা ডিয়েং আরও বলেন, মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা জরুরি। বারবার অদল বদলের ঘটনা জাতীয় পার্টিতে নতুন নয় বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। একই সঙ্গে জিএম কাদেরকে সরিয়ে দেয়াকে স্বাভাবিক হিসেবে দেখছেন তারা। শীর্ষ নেতাদের কেউ কেউ আবার মনে করেন দায়িত্ব পালনে জিএম কাদেরের সমন্বয়ের ঘাটতি ছিল। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বারবার শীর্ষ পদে এমন হুটহাট রদবদল দলটিকে সাধারণ মানুষের কাছে তামাশার পাত্রে পরিণত করেছে। এছাড়া এর মাধ্যমে দলটি জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে বলেও মন্তব্য তাদের। মৌসুম ইসলামের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে রুহুল আমিন হাওলাদারকে মহাসচিবের পদ থেকে সরিয়ে নতুন মহাসচিব করা হয় মশিউর রহমান রাঙাকে। এর রেশ কাটতে না কাটতেই হুসেইন মোহাম্মদ এরশাদ ছোট ভাই জিএম কাদেরকে তার উত্তরসূরি করার ঘোষণা দেন। কিন্তু মাস তিনেকের মাথায় আবারও সিদ্ধান্তে পরিবর্তন এনে নাটকীয়তার জন্ম দিল দলটি। এবার জিএম কাদেরকে শুধু উত্তরসূরি নয়, দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে সরিয়ে দেওয়া হলো দলের কো চেয়ারম্যান এবং সংসদ উপনেতার পদ থেকেও। সব মিলিয়ে জাতি আবারও দেখল জাতীয় পার্টির নাটকীয়তা। দলীয় দায়িত্ব পালনে জিএম কাদেরের সমন্বয় ঘাটতি ছিল বলে মনে করেন দলের প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু। আমরা অনেকবার বলেছি যে পার্লামেন্টের পার্টির মিটিং দেওয়ার জন্য এবং এই পার্লামেন্টের ভিতরে অপোজিশন হিসেবে আমরা বক্তব্য কী হবে, কোন লাইনে আমরা বক্তব্য দেবো, এগুলো সমন্বয় করার জন্য সেটা উনি হয়তো সময় পান নাই, সেই জন্য সেটা বোধহয় তিনি ওইভাবে করতে পারেন না। জিএম কাদের সাহেবের কো চেয়ারম্যান আমার দলের চেয়ারম্যানই করেছিলেন। এটা গঠনতন্ত্রে এই ধরনের কোনো প্রভিশন ছিল না, উনি করেছিলেন।
এবং সেই সময় আমরাও এটাকে অ্যাকসেপ্ট করেছিলাম। অন্যদিকে বারবার দলের শীর্ষ পদের এমন অদল বদলের সিদ্ধান্তকে স্বাভাবিক হিসেবেই দেখছেন দলের আরেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার। আমি নির্বাচনের 15 দিন আগে চলে গেলাম, আবার এই যে 3 মাস পরে এগুলাও দলের ভিতরে দলের স্বার্থে যখন উনি প্রয়োজন মনে করেন সেই অনুভবটা উনিই করেন, আর কেউ বুঝবে না। এটা একটা চমকও যদি হয় তা সেটাকে কেন বিবেচনা করেন না আপনারা? তবে ভিন্নমত রাজনৈতিক বিশ্লেষকদের। তাদের মতে বারবার দলের শীর্ষ পদে রদবদল এনে দলটির স্বৈরতান্ত্রিক মনোভাবই প্রকাশ পাচ্ছে জাতির কাছে। এরশাদ সরকারের শাসনামলে যেভাবে তিনি চালাতেন, সকালে একজন মন্ত্রী হলেন, বিকালবেলা আরেকজন মন্ত্রী নাই, তো একই ধরনের সংস্কৃতি তিনি কিন্তু দল চালানোর ক্ষেত্রে চালু রাখছেন। তো আমার কাছে যেটা মনে হয় যে বিরোধটা আসলে তাদের আভ্যন্তরীণ, এবং এই বিরোধ আভ্যন্তরীণ পাশাপাশি পারিবারিক। এই বিশ্লেষক আরো মনে করেন রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টি অনেক আগেই সাধারণ মানুষের আস্থা হারিয়েছে। এবার সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়েও দলটি জনগণের আস্থা সংকটে ভুগবে। হুসেন মোহাম্মদ এরশাদের অনুপস্থিতিতে তার ছোট ভাই জিএম কাদেরকে দলের উত্তরসূরি করার সিদ্ধান্ত নেওয়ার মাস তিনেকের মাথায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো দলের চেয়ারম্যান। এই বিষয়টিকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই ভাবতে চান দলের নেতাকর্মীরা। তবে জাতীয় পার্টির ভবিষ্যৎ কর্ণধার কে হবে সেই বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি নেতাকর্মী কারো কাছ থেকেই। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এ দফায় 25 জেলার 116টি উপজেলায় ভোট গ্রহণ হয়। কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনার পর ফল পাঠানো হবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেখান থেকে বেসরকারিভাবে নির্বাচিতদের ফল ঘোষণা করা হবে। বিশৃঙ্খলা এড়াতে প্রতিটি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 358 জন, ভাইস চেয়ারম্যান পদে 604 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 414 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরই মধ্যে চেয়ারম্যান পদে 33 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 30 ডিসেম্বর নির্বাচনের মধ্য দিয়ে দেশে সরকার বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে তা ভেঙে ফেলার চেষ্টা চলছে। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে প্রয়াত KM ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই ধরনের ভয়ঙ্কর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে হলে, লড়াই করতে হলে সমগ্র জনগণের একটা ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন। এবং ইতিহাস প্রমাণিত করেছে যে জনগণের ঐক্য ছাড়া, সম্মিলিত প্রয়াস ছাড়া এই ফ্যাসিবাদকে, স্বৈরাচারকে গণতান্ত্রিক পদ্ধতিতে পরাজিত করবার কোনো সুযোগ নেই। 30 ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যেভাবে সম্পূর্ণভাবে বর্জন করেছে এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে, সেই ঐক্যে ভাঙন সৃষ্টি করার চেষ্টা করা। শিক্ষামন্ত্রীর আশ্বাসে 1 মাসের জন্য অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন নন এমপিওর শিক্ষকরা। এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের কর্মসূচিতে উপস্থিত হয়ে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান বিবেচনা করে আগামী 1.5 মাসের মধ্যে এমপিও ভুক্তির দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। এর আগে 6ষ্ঠ দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন নন এমপিও শিক্ষক কর্মচারীরা। প্ল্যাকার্ড ফেস্টুন হাতে নিয়ে নিজ শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও করার দাবি জানান তারা। শিক্ষকরা জানিয়েছেন 2006 সাল থেকে এমপিওর দাবিতে বিভিন্ন সময়ে রাস্তায় নেমেছেন তারা, কিন্তু তাদের দাবি পূরণ হয়নি। 4টি ক্রাইটেরিয়ার ভিত্তিতে যে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো এমপিও ভুক্তির জন্য যোগ্য বিবেচিত হবেন সেগুলোও দেখা হচ্ছে। আমরা পুরো জিনিসটিকে এখন একেবারে প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আমরা আশা করছি আমরা হয়তোবা 1-1.5 মাসের মধ্যেই আমরা ঘোষণাটি দিতে পারবো। আপাতত কর্মসূচি স্থগিত করছি, তো 1 মাসের মধ্যে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যে আমাদের কাঙ্ক্ষিত সাক্ষাৎ যদি না হয়, সেক্ষেত্রে আমরা আবারও আমাদের যে দাবি নিয়ে আবার আমরা রাজপথে আসতে বাধ্য হব। প্রাথমিকের 3য় শ্রেণী পর্যন্ত মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করার পর পরীক্ষা পদ্ধতি তুলে দেবে সরকার। তবে কবে থেকে কার্যকর হবে মূল্যায়ন পদ্ধতি প্রণয়নের কাজ শেষে তা জানানো হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ট্যালেন্ট পুলে বৃত্তির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মাধ্যমে পূর্বে 55,000 শিক্ষার্থীদের মাঝে
মেধার ভিত্তিতে বৃত্তি দেওয়া হতো। 2015 সাল থেকে 82,500 ছাত্রছাত্রী এই সুযোগ পাচ্ছে। এবার ট্যালেন্ট পুল বৃত্তি পাবে 33,000 শিক্ষার্থী, যা পূর্বে ছিল মাত্র 22,000। সাধারণ কোঠায় পাবে 49,500 জন, যা পূর্বে ছিল 33,000। আমরা কাজ শুরু করেছি, আমরা বলেছি যে আমরা আমাদের যে এনসিটিভি আছে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা একটা খসড়া তৈরিও করেছে ইতিমধ্যে, সেটা নিয়ে আমরা শেয়ার করব। তারপরে আমরা আনুষ্ঠানিকভাবে বলবো যে এই বছর থেকে 3য় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা থাকবে না। প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রাত 11:30টার দিকে বাড়িধারায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দুপুরে বাড়িধারায় বায়তুল আতিক জামে মসজিদে তার জানাজা সম্পন্ন হয়। তাকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে। শাহনাজ রহমতুল্লাহর মৃত্যুর খবর শুনে তার বাসায় ছুটে যান দীর্ঘদিনের সহশিল্পী ও সহকর্মীরা। প্রিয় শিল্পীকে শেষ বিদায় জানাতে আসেন অগণিত ভক্ত ও অনুরাগীরাও। রাজধানীর বাড়িধারায় জনপ্রিয় এই শিল্পীর বাসভবন পার্ক সেরিনাতে নেমে আসে শোকের ছায়া। আমার একটা গান ছিল, যে ছিল দৃষ্টির সীমানায়, সে হারালো কোথায় কোন দূর জানায়। সত্যি সেই গানের মতো সত্যি হয়ে গেলেন আমাদের আপা শাহনাজ রহমতুল্লাহ। আমার সাথে ওনার যে সম্পর্কটা ছিল ওটা মা ছেলের মতো, বড় একটা আদর শাসন, এবং আমি বলবো যে একটা মানসিক শক্তির আশ্রয়ের জায়গাটা চলে গেল। সে যা দিয়েছে বাংলাদেশকে, তার দেশের গান দিয়ে, তার আধুনিক গান দিয়ে, ছবির গান দিয়ে, সেগুলোই কিন্তু আমাদের পুঁজি। আমি মনে করি শাহনাজ এই উপমহাদেশের দরদ দিয়ে গান, তোমার আগুনে পোড়ানো, আরো কত গান আমার মনে হয় আর কেউ গাইতে পারবেন না। আমাদের এমন কোনো শিল্পী পাবেন না যে ওনার গান পছন্দ করেন না, ওনার ফ্যান না, ওনার ফলোয়ার না। ভক্ত সাধারণের কাছে শিল্পীর জন্য মাগফিরাত কামনা করেন স্বজনেরা। জানান শেষ জীবনে একটি সুফি অ্যালবাম প্রকাশের ইচ্ছা ছিল তার। ধর্মীয় কোনো গান নিয়ে যদি কিছু করি বা সুফি বাদ, তখন উনি বলছিলেন যে ঠিক আছে, এরকম যদি কোনো সিডি বের হয় আমি করব। আপনারা সবাই দোয়া করেন, আর উনি যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকেন আপনারা মাফ করে দিন। শনিবার রাত 11:30টায় বাড়িধারায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1952 সালে জন্ম নেওয়া শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। বর্ণাঢ্য জীবনে দেশাত্মবোধক প্লেব্যাক সহ আধুনিক অনেক বাংলা গান গেয়েছেন জনপ্রিয় এই শিল্পী। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। গণহত্যাকারী পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করলেও তাদের দোসর জামায়াত এখনও আত্মসমর্পণ করেনি। তাদেরও বিচারের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সম্প্রতি বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। ৭১-এর 25শে মার্চের গণহত্যা ও আমাদের ভাবনা শিরোনামের ওই প্রবন্ধ উপস্থাপন করেন শহীদ পরিবারের প্রতিনিধি ডাক্তার নুজহাত চৌধুরী। এতে সভাপতিত্ব করেন নাট্য ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে জানানো হয় 25শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির বিষয়ে কাজ করছে সরকার। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান 25শে মার্চ রাত 9টায় সারা দেশে 1 মিনিটের জন্য স্তব্ধ থাকবে। তথ্য প্রযুক্তির সুফল কাজে লাগাতে সন্তানদের উদ্বুদ্ধ করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সকালের রাজধানীর কামরাঙ্গীরচর মাতবর বাজারে আশরাফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান কামরুল ইসলাম। তিনি আরো বলেন, বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য একটি মহল এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে, এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে উঠছে মানবতার দেয়াল, যেখানে সচ্ছল পরিবারের সদস্যরা তাদের ব্যবহার করা পোশাক, লেখাপড়ার সামগ্রী রেখে যান। প্রয়োজন অনুযায়ী তা নিয়ে যেতে পারছেন অসহায় হতদরিদ্ররা। সমাজের ধনী ও গরিবের মাঝে মানবিকতার সেতু বন্ধন সৃষ্টি করায় মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেলে এ ধরনের উদ্যোগ যে কোনো সমাজের জন্যই রোল মডেল হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। মামুন আব্দুল্লাহর রিপোর্ট। রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ির নবীনগর এলাকা, দেয়ালে সাজানো আছে শার্ট, প্যান্ট, সালোয়ার কামিজ কিংবা শিশুদের জামা কাপড়। একদিকে নিত্য ব্যবহার্য জিনিসপত্র রাখা হচ্ছে, অন্যদিকে নেওয়া হচ্ছে। আমার উপকার হলো একটা গেঞ্জি পাইছি, এটাই আমার উপকার। একটা প্যান্ট কিনতে গেলে 1800 টাকা লাগে, আমি এমনি পেয়ে গেলাম। স্কুলের ড্রেস আর একটা পায়জামা
আর পাঞ্জাবেরই। আমি যেগুলো পড়তে পারি না সেগুলো আমি এখানে দিয়ে যাব। শুধু যাত্রাবাড়িতেই নয়, রাজধানীর মহাখালী, বনানী সহ বেশ কিছু এলাকার দেয়ালেই দেখা মিলবে এমন চিত্র। নিঃস্বার্থ এমন আয়োজনের পাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান উদ্যোক্তাদের। আমরা কিভাবে সমাজের যে অসহায় মানুষজন আছে তাদের পাশে কিভাবে দাঁড়াতে পারি, সেখান থেকে আমাদের এই উদ্যোগ। অনেকে দিয়ে যায় সকালে 10-11টার দিকে শেষ হয়ে যায়, আবার অনেকে বিকেলে দিয়ে যায়, রাতে শেষ হয়ে যায়। কারো কাছে হাত পাইতে নিবে কিছু বা চেয়ে নিবে, এরকম চক্ষু লজ্জায় ওনারা আসতে পারছে না। এই প্রয়োজনটা যাতে ওনারা সহজেই ফিল আপ করতে পারে, এই জন্য আমাদের এই উদ্যোগ। প্রতিদিনের সংবাদপত্র কিংবা টেলিভিশনের পর্দা খুললেই যেখানে দেখা মেলে হানাহানি, গ্লানি আর বিদ্বেষ, সেখানে যে কোনো সমাজের জন্যই দৃষ্টান্ত হয়ে থাকতে পারে এই মানবতার দেয়াল। সমাজবিজ্ঞানীরা বলছেন, আদর্শ রাষ্ট্র ব্যবস্থায় অসহায় মানুষকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার বিকল্প নেই। এটা একটা করুণার জায়গা না, কারণ আমরা যে অপচয় রোধ করতে পারি, আমরা একটা জিনিসকে রিসাইক্লিং এর মধ্যে নিয়ে আসতে পারি। এটা একটা পলিসির মধ্যে নিয়ে আসা প্রয়োজন। কমিউনিটি ক্লাব, এগুলোকে আমাদের সচল করতে হবে। বিশেষ বিশেষ দিনে আমরা হয়তো একসাথে হই, কিন্তু মাঝে মাঝে আমরা যদি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তখন কিন্তু অনেক কাজ করা যায়। রাজধানীর ফুটপাত কিংবা অলিগলিতে দিন পার করে এমন অসংখ্য মানুষ, যেখানে সুউচ্চ ভবনে কারো হয়তো প্রয়োজনের তুলনায় বাড়তি আছে সবকিছুই। মানবতার দেয়ালের মতো এমন উদ্যোগে একদিন পাল্টে যাবে 56,000 বর্গমাইলের এই ভূখণ্ডের চিত্র, যেখানে সত্যি একদিন মানুষ মানুষের জন্যই হয়ে উঠবে। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 26শে মার্চ সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার। গুলশান এলাকায় বাড়তি সতর্কতা, মোড়ে মোড়ে চেক পোস্টে তল্লাশি। মৌলভীবাজারে বাস থেকে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিমকে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা মা। উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপে চট্টগ্রামের চন্দনায় সে কেন্দ্র দখল নিয়ে দুপক্ষের উত্তেজনা। পুলিশ গুলিবিদ্ধ। 115 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এবং বারবার অদল বদলের ঘটনা জাতীয় পার্টিতে নতুন কিছু নয়, মন্তব্য নেতাদের। জিএম কাদেরের সমন্বয়ের ঘাটতি ছিল, বলছেন চূন্য। এই ছিল সন্ধ্যার সময়ে। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আজ সঙ্গে থাকুন সময়।